সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আবার একটা নতুন দিন, কিন্তু আমি যে ব্লগটা তোমাদের সামনে দিচ্ছি সেটা আগের দিনেরই ব্লগ। মেঘার জন্মদিনেরই ব্লগ এটা। 29 তারিখেই আমি যে রান্নাগুলো শুরু করেছিলাম জোগাড় করে নিয়ে, সেই রান্নাগুলো কমপ্লিট করেছি। সেই অনেকগুলো রান্নার রেসিপি এই ব্লগে আছে। দেখো, এই পার্টটা আবার এখানে শুরু করলাম। এটা হচ্ছে পরের পার্ট, ওই ব্লগেরই পরের পার্ট, যেটা আমি পরে আবার শুরু করলাম, কারণ একসঙ্গে দুটো দেবো না, আগেই বলে দিয়েছি। তাই এটা পরের পার্ট শুরু করলাম। তোমরা দেখতে থাকো। পরে এখন পরপর কি হয় সেগুলো দেখতে থাকো। এখনো বহু রান্না বাকি, যেগুলো কিছুই হয়নি। তা আমি টগরিকে আসতে নিষেধ করেছি, আর এর মধ্যে আবার মাসিও আসবে না। না আসুক, আমি আমার মতো করেই করবো, কোনো অসুবিধে নেই। আমি ঠিক থাকলে পুরো কমপ্লিট করে ফেলতে পারবো। দেখতে থাকো তোমরা, আর সেটাই বলো যেন আমি ঠিক থাকি। দেখতে থাকো। তা এখানে দেখছো আমি যে চানা পনিরটা আগের দিন শুরু করেছিলাম, সেই চানা পনিরটা আজকে শেষ হবে রান্নাটা। আমি ওখানে যে রেসিপিটা বলেছিলাম যে রেসিপি, কিন্তু চানা পনিরের কোনো রেসিপি ওখানে নেই। এই রেসিপিটা এখানেই আছে। মোটামুটি কিছুটা ওখানে শুরু করেছিলাম, আর বাকিটা এখানে তোমরা দেখে নাও। শুধু একসঙ্গে সেট করে নিয়ে যে কোনটার সঙ্গে কোনটা হচ্ছে, তা না হলে তোমরা বুঝতে পারবে না যে মানে ঠিক অ্যাডজাস্ট করতে পারবে না যে ওটার কতটা আমি ওখানে দিয়েছিলাম আর কতটা এখানে আছে। সেই কারণে আগের ব্লগটা দেখো, পরপর তিনটে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তাই আমার অনুরোধ যে তোমরা পরের পার্টটা পরপর পার্টগুলো দেখো। আগের পার্টটা দেখো, দেখে তারপরে এই পার্টটা দেখো, তারপরে এরপরে যেটা আসবে সেটা দেখলে, পরপর তিনটে দেখলে তবেই ভালো লাগবে। আর একসঙ্গে একটা মাঝখান থেকে দেখলে কিছুই বুঝতে পারবে না। হয়তো ভাবছো যে একই জন্মদিনে তিনটে ব্লগ, তিনটে পার্ট, কি দেখবো, একই জিনিস ভালো লাগবে না, এরকম মনে হবে তো তোমাদের। কিন্তু তা নয়, তোমরা দেখবে একই হলেও তার মধ্যে একটু আলাদা নিশ্চয়ই আছে, না হলে আলাদা আলাদা করে দিতাম না। কারণ ধরো আগের দিন আমি সমস্ত জোগাড় করে নিয়ে শুরু করেছি, আজকে প্রত্যেকটা রান্না শেষ করলাম, আর প্রতিটা রান্নারই আলাদা আলাদাভাবে এমনভাবে করেছি যেটা তোমরা বুঝতে পারবে যে রেসিপিটা কিভাবে হয়েছে। প্রথমেই দেখলে চানা পনিরটা আগের পর্বে যেটা করেছিলাম সেটা হচ্ছে সমস্ত মশলাগুলো দিয়ে, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, টমেটো, সস, এই সমস্ত দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছিলাম। আর গোটা গরম মশলা দিয়েছিলাম তেলে, তেজপাতা দিয়েছিলাম। এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে, আর এদিকে পাটনায় ছোলাটা, যেটাকে চানা বলে আর কি, সেই ছোলাটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করে নিয়েছিলাম। আর আলু, পনির এগুলো সমস্ত ভেজে নিয়েছিলাম। মশলাটা ভালো করে কষে একে একে সব কিছু দিয়ে তারপরে চানা পনির এগুলো সমস্ত দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে চানা পনিরের রেসিপিটা করলাম। আর তারপরে এখন মুগের ডাল কড়াইয়ে, শুকনো কড়াইয়ে না, একটু তেল দিয়েই ভেজে নিয়েছিলাম, নিয়ে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার ডাল ওদিকে সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি কড়াইয়ে মাছটা ভাজতে দিয়ে দিলাম, আর এদিকে চানা পনিরটা ফুটছে। কারণ আমি একসঙ্গে দুটো করতে পারি না। এখানে মাছ ভাজা হচ্ছে, এরকম মাছটা ভাজতে দিয়ে দিলাম। আর এখানে চানা পনির যেটা, সেটা হয়ে গেল। এবার এটা এখন নামিয়ে নিয়ে এরপরে এখন দই কাতলা হবে, আর চিংড়ি পোস্ত হবে, শাক হবে, চাটনি হবে, পায়েস হবে। যেগুলো আগে করার কথা, জোগাড়ের অভাবে আমার সেগুলো সব পরে হচ্ছে। কারণ প্রচুর কিছু জোগাড়ের অভাব আছে, শুধু অল্প কিছু জোগাড় ছিল, যার জন্যে যেগুলো জোগাড় ছিল সেগুলো হয়ে গেছে। এবার যেগুলো জোগাড় নেই সেগুলো জোগাড় করে নিয়ে আমি করব। তো দেখো কেমন হয়েছে এটা, চোখে দেখা দেখছো। এরপর খাওয়ার সময় খেয়ে টেয়ে ওরা বলবে। আমি এখন বাটিতে সব তুলে রাখবো, অল্প অল্প করে, যেটা রান্না হবে সেটা বাটিতে আলাদা করে সব তুলে রেখে দেবো, নাহলে পরে অসুবিধা হয়ে যায় তুলতে। সবচেয়ে আগে পায়েসটা রান্না করা সবচেয়ে ভালো, কিন্তু আমার জোগাড় ছিল না, দুধ আনা ছিল না। দুধটা কালকে বেরিয়েছিলাম একটু, অনেক রাতে বাড়ি ফিরেছি, সেই জন্য দুধটা আনা হয়নি। আজকে সকালে দুধ নিয়ে আসলো, এসে এইবার এইটা রান্না হচ্ছে। সেটা হয়ে গেল।
তা আমি একসঙ্গে দুটো তিনটে কড়াইয়ে বসিয়ে দিয়ে রান্না করতে পারি না, তোমাদের আগেও আমি বলেছি, অনেকবার বলেছি, কিন্তু আজকে পরিস্থিতি খুব কঠিন, সেই জন্য দুটো কড়াই মানে বসাতেই হলো বাধ্য হয়ে। কারণ যদি দুটো কড়াই না করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। কিন্তু একটুখানি থতমত খেয়ে যাচ্ছিলাম প্রথম প্রথম, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেল ব্যাপারটা। আর এই দেখো চানা পনিরটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আর ওদিকে ডাল সেদ্ধ করে রেখে দেওয়া হয়েছে, আর মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। 4 পিস মাছ আছে, মাছ বেশি আনেনি, কারণ নষ্ট হয়, মানে খেতে পারি না, পড়ে থাকে, তখন আরও মুশকিল হয়, সেই কারণে 4 পিস মাছই হয়েছে। তাও 1 পিস মাছ থেকে যাবে, কারণ আমি তো খেতে পারি না মাছটা, এত বড় বড় মাছ আমি এগুলো খেতেই পারি না। আর এই মশলা টশলা দিয়ে রান্না করা আমি একদমই খেতে পারি না। আর এরপর চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম এই কড়াইয়ে, আর ওদিকেও কড়াইয়ে কিছু একটা বসিয়েছি, দেখতে পাবে। চিংড়ি মাছগুলো ভেজে চিংড়ি পোস্ত রান্না করব। এতগুলো রান্না একসঙ্গে করা একটুখানি অসুবিধে হয়, কিন্তু তবুও করে ফেলি। শুরু করলে আমার আর শেষ করতে অতটা অসুবিধে হয় না, টুকটুক টুকটুক করে করতে করতে রান্নাগুলো হয়ে যায়। আর গ্যাসটা যদি ঠিকঠাক জ্বলে তাহলে কোনো চাপ থাকে না। কিন্তু এই গ্যাসগুলো বললাম না যে ইন্ডিয়ান বার্নার নয়, সেই কারণে একটু দেরি হয়। এই বার্নারগুলো ইন্ডিয়ান বার্নার নয়, সেই জন্য একটু দেরি হয়। আর এদিকে হচ্ছে আমার যেটা বলছিলাম যে আগে আগে যে কাজগুলো, মানে যে রান্নাগুলো করা দরকার সেই রান্নাগুলো আগে না করে আমি পরে পরে সেই রান্নাগুলো করছি। মানে সব আগে যে সবাই পায়েস করে, শাক পায়েস এগুলো করে, কিন্তু আমি সেগুলো মানে করতে পারিনি। আগে শুধু 5 রকমের ভাজাটা ভেজেছি, শাকটা আগে রান্না করার দরকার ছিল, শাকটা আগে রান্না করতে পারিনি, কারণ শাক আনাই ছিল না। বাজার থেকে শাক নিয়ে আসলো, বললো আগের দিন শাক নিয়ে আসলে সেই শাকটা একটু কীরকম হয়ে যায়। আর এদিকে কি রান্না হবে দেখো, সেটা এখানে দিলাম আদা রসুন জিরে হলুদ, আর দেব হচ্ছে পেঁয়াজ। এটা হবে দই কাতলার মশলা। আমি একসঙ্গে সব মশলাটাকে মানে মিক্স করে নেব। আর দইয়ের মধ্যে যে ব্যাটারটা দেয়া আছে সেটা তো আছে, তার সঙ্গে আমি এগুলো সব মিক্স করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে এরপরে এর মধ্যে একটুখানি জল দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলে সুবিধা হবে। মশলাটা মিক্স করে নেব। তারপরে তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি কড়াইয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি আর তেজপাতা দিলাম, আর এলাচ দিয়েছি। এলাচটা বলতে ভুলে গেছি, তাই বলে দিলাম এখন তোমাদেরকে। চিমনিটা চালালে আর কিচ্ছু শোনা যায় না। এবার মশলাটা কষে নিয়ে তখন কি দিচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু সসও দিয়ে নিয়েছিলাম। আর আগে দইটা যে কষা হয়ে গিয়েছে, এই দেখো এখানে মশলাটা কষা হয়ে গেছে। এবার এখানে দইটা দিয়ে দেবো, দইয়ের যে ব্যাটারটা করে রেখেছিলাম। আর এটা চিংড়ি পোস্ত হবে বলে পেঁয়াজ আর টমেটো ভাজতে দিয়ে দিয়েছি। আর কোনো কিছু নাই, এর মধ্যে কিচ্ছু নেই। আর পোস্তর মধ্যে সব কিছু দেওয়া আছে, পোস্ত দিয়ে চিনিটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে ওটা রান্না। আর এই যে দইটা যে ফেটিয়ে রেখেছি এখান থেকে দেখছো, এই দইটা এখন এর মধ্যে দিয়ে দেবো। দইয়ে কি কি দেওয়া আছে সেটা তোমাদের আগের দিন দেখিয়েছি, তবুও আমি একটু পরে বলে দিচ্ছি দইয়ের কি কি দেওয়া আছে সেটা। এটা একটুখানি কষে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো, তারপরে জল দেবো। আর এখানে চিংড়ি পোস্তটা বসিয়ে দিয়েছি আমি, যদিও একসঙ্গে এতটাই পটু না, মানে একবারে এত দুটো একসঙ্গে করতে পারি না, তবুও যেহেতু দেরি হয়ে যাবে সেই জন্য আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর এই দেখো এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে পেঁয়াজ দিয়ে নেড়ে নিয়ে পোস্তটা একটু পরে দেব, একটু সামান্য এর মধ্যে জল দেব। মশলাটা দিয়েছি, এবার সামান্য একটু জল দেব,
যে খুব অল্প জল দেবো, জলটা একটুখানি যখন এটা নরম হয়ে যাবে, একটু ফুটলে পরে তারপরে পোস্তটা এখনই দিয়ে দেবো, একটু ফুটলে না, ফুটে যাবে কারণ গরম জল। আর এই যে পোস্তটা বেটে রেখেছি, পোস্তর মধ্যে লবণ আর লঙ্কা আছে, আর কিছু নেই, তাই এটার মধ্যে আর আলাদা করে লবণ দিলাম না। চিংড়ি মাছেও দেওয়া আছে লবণ। এই যে অনেকটা পরিমাণ পোস্ত এতে দিয়ে দিলাম, আর এটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটা সামান্য একটু ফুটলে চিংড়ি পোস্ত আমার রেডি সার্ভ করার জন্যে। একটু ফুটে যায়, তারপর নামানোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার। আর এদিকে দেখো দই কাতলার দইয়ের সঙ্গে মশলাটা খুব সুন্দর করে মিশে গেছে। এবার আমি কাতলা মাছগুলোর মধ্যে দিয়ে দেব। দই কাতলা রেসিপিটা আমাদের খুব ঘন ঘনই হয়, ঘন ঘন বলতে তাও মানে যে কোনো একটুখানি ভালো কাজ হলে দই কাতলাটাই হয়, আর অন্য কিছু হয় না। ইলিশ মাছ খেতে চায় না বলতে আমরা খেতে চাই, গ্যাসের প্রবলেম বলে সেভাবে খেতে চায় না। একসঙ্গে যদি দু রকম মাছ হতো তাহলে আবার মুশকিল হয়ে যেত, সেই জন্য এটাই হলো। আবার রাত্রে বাইরে যাবে, সেই জন্য বললো ইলিশ মাছ টাছ খাবো না, এটাই হলো। ঠিক আছে, এবার দেখতে হবে। এটার ফাইনাল লুকটা তোমাদের পরে দেখাচ্ছি। এটা দুটোরই ফাইনাল লুক পরে দেখাচ্ছি তোমাদের। যেভাবে রেসিপিগুলো যেভাবে মানে করছি সেটা হয়তো ডিটেলসে পুরো অত না বললেও মোটামুটি যা বলে দিচ্ছি। আমরা প্রত্যেকেই যারা রান্না করি তারা মানে মোটামুটি রান্নার একটা আইডিয়া প্রত্যেকেরই আছে আমাদের, যেহেতু ঘরে আমরা রান্না করি। তাই যেভাবে বলে দিচ্ছি একটু ধরিয়ে দিলে আমরা বুঝতে পেরে যাই যে কিভাবে রান্নাটা করতে চাইছে। আর এই রান্নাগুলো এমন কিছু কঠিন না, খুব সহজ। আর প্রত্যেকেই মানে আমরা জানি এই রান্নাগুলো, দই কাতলা বা চিংড়ি পোস্ত এগুলো প্রত্যেকেই জানি করতে। সেই কারণে আর সেইভাবে ডিটেলসে দেখানো হলো না। আমি মোটামুটি একটা শেয়ার করে দিলাম, যাতে আমি আমার মতো করে শেয়ার করলাম, আমি যেভাবে করি সেভাবেই শেয়ার করলাম। আর অনেকেই অনেক রকমভাবেও করতে পারে, কাঁচা চিংড়ি মাছ দিয়েও অনেকে করে, বিভিন্ন রকমভাবেই করে, খেতে ভালোই লাগে। কিন্তু আমি আমার মতো করে করলাম, এই আর কি। আর এগুলো খুব কমন রান্না, খুবই ইজি রান্না, সেই কারণে ডিটেলসে বললাম না। তবুও যেটুকু যা বলেছি তাতে আমরা প্রত্যেকে তো রান্না করি, এটুকুতেই মানে বুঝতে পেরে গেছি যে কিভাবে রান্নাটা হয়েছে। মানে এতটা ডিটেলসে না বললেও তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কিভাবে করেছি আর কি রান্নাটা। আর দইয়ের মধ্যে যে জিনিসগুলো আমি দিয়েছি, একটা হচ্ছে বিরিয়ানি মশলা, আর একটা হচ্ছে আলুর দমের মশলা। এটা আমি মানে দই কাতলা করতে গেলে দিই। কিন্তু আর এটা হচ্ছে ডাল, যেটা রান্না করছি এখন আমি, সেটা ভেজ ডাল রান্না হচ্ছে, কাজু কিশমিশ আর সব রকম সবজি দিয়েছি, বিন গাজর ক্যাপসিকাম। আর এটা শাক হবে, তাই রসুন তেলে দিলাম। তা যেটা বলছিলাম, দইয়ের মধ্যে যে দই কাতলার দইয়ে যেটা আমি দিয়েছি মানে বিরিয়ানি মশলা আর আলুর দমের মশলা, এই মশলা দুটো আদৌ দই কাতলায় দেয় কিনা আমি জানি না, বা দিলেও চলে না দিলেও চলে এরকমও কিনা আমি জানি না। আমি এ দুটো দিই, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে এমনও না যে এটা দিতেই হয়, আবার এমনও না যে হয়তো না দিলেও চলে, এরকম হতেই পারে, কিন্তু আমি সেটা জানি না। শাক এখানে হওয়ার মুহূর্তে জল শুকালেই শাক কমপ্লিট। যেগুলো সব আগে রান্না করে, সব প্রথমেই হয় লক্ষণের জিনিস, সেগুলো আমার আজকে জোগাড়ের অভাবে পরে হলো। সে হোক, রান্না আগে পরে যেটাই হোক হলো, এটাই হলো ব্যাপার। মন থেকে যেভাবে যা করব সেটাই মেলা। আর এদিকে চাটনি কমপ্লিট। চলো এগুলো এবার তুলে নিই। মানে অনেকক্ষণ আগেই চাল বা দুধ নিয়ে চলে এসেছে, চালটা ঘরেই ছিল, দুধটা নিয়ে চলে এসেছে, কিন্তু পায়েসটা আমি কেন করতে পারিনি জানো? এদিকে চারিদিকে রান্না হচ্ছে, মাছ ডাল মানে অন্য সবজি সমস্ত রান্না হচ্ছে। এবার যেহেতু দুধ ওটা, এবার এগুলো দিয়ে ছিটে পড়বে দুধের মধ্যে, ছিটে পড়লে কেটে যাওয়ার ভয় থাকতে পারে, সেই কারণে আমি এতক্ষণ পায়েসটা করতে পারিনি। নাহলে পায়েসের জোগাড়টা মানে একদম প্রথমে না করলেও মাঝখানে করা যেত, কিছুটা আগে করা যেত,
কিন্তু সেই কারণে আমি পায়েসটা বসাতে পারছিলাম না। আমি দেখলাম যে তাহলে শুরু যখন হলো এই রান্নাগুলো হয়ে যাক, তারপর পায়েস বসাবো। আর এদিকে ফ্রাইড রাইস হবে, তাই বুয়ার বাবা মানে ফ্রাইড রাইসটা বুয়ার বাবা বললো আমি করে দিচ্ছি, ওটা আমি নাড়ছি, তুমি মানে এখানে দাঁড়িয়ে থাকো, আমি করছি ওটা। ঠিক আছে করো। পায়েসটা আমি করছি আর মানে বাকিটা সবই আমি করলাম, শুধু ফ্রাইড রাইসের ভাজাভুজিগুলো সবই আমি করেছি, শুধু ফ্রাইড রাইসটা নেড়ে দিয়েছে। মানে অনেকটা পরিমাণ চাল মানে রাইস ছিল, সেই কারণে ওই নেড়ে দিল এই। আর অনেকক্ষণ গ্যাসের কাছে আগুনের কাছে আছি, ভয় পাচ্ছে যে যদি বেকায়দা কিছু হয়, সেই ভয়টা পাচ্ছিল একটু। ওই জন্য বারবার বলছে গিয়ে বসো গিয়ে বসো। তা আমি যখন বলছি যে জোগাড়ের এই জন্য, বা আমি একটু আগেও পায়েসটা বসাতে পারতাম, কিন্তু এই রান্নাগুলোর জন্য বসাতে পারলাম না, যে ছিটে পড়লে দুধ কেটে যাবে, তখন বুয়ার বাবা বলছে লক্ষণটা ওই কারণেই হয়েছে, যে মানে লক্ষণটা এই কারণেই তৈরি করেছে যে হালকা হালকা জিনিসগুলো আগে করে ফেলি, আর পায়েসটা মানে মাঝখানে করাও যায় না, করলে ছিটবে, আর সব শেষে অনেকটা দেরি হয়ে যাবে। মিষ্টি জিনিস একটু আলাদা জিনিস, ওটা আলাদাভাবেই হোক, সেই কারণে ওটা ওইভাবেই নিয়ম করে নিয়েছে যে লক্ষণ ওটা আগে রান্না করো, এরকম একটা ব্যাপার। ওই জন্যই হয়তো সবাই আগেই করে নেয় পায়েসটা। আমরা হতে পারে হয়তো, সেটা তো আর জানি না, এবার আন্দাজে বলেও লাভ নেই। তো সেই কারণেই এটা হলো। তো এই যে ফ্রাইড রাইসটাও হয়ে গেল। আর এর পরের দিন তোমরা দেখবে এর পরের পার্টটা, যেটাতে আমাদের সবাই মিলে একসঙ্গে আছি আমরা, কি করলাম আর কি, সেটা দেখতে পাবে। পরের পার্টটাও খুব সুন্দর হবে, দেখবে ভাল লাগবে। আর এটা ফ্রাইড রাইস রান্না করছে, ভাতটা তুমি সব মানে রান্না করে রেখে দিয়েছিলাম আর কি। আর এই মিক্সিংটা মানে সব কিছু দিয়ে মিক্সিংটা বললাম আমি করে দিচ্ছি, ঠিক আছে তাহলে তো কোনো ব্যাপার নেই। আর এদিকে পায়েস কমপ্লিট হয়ে গেছে, পায়েসে চিনিও দেওয়া হয়ে গেছে। এই যে সব কমপ্লিট করে রেখে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে চা খাচ্ছি। তারপরে এসে আবার শুরু করেছিলাম বলতে তারপরে এসে মানে বাকিটা আর কি, খাওয়া দাওয়া, খেতে দেওয়া, কেক কাটা, এই সমস্তগুলো যেগুলো আছে সেগুলো শেয়ার করেছি, দেখতে পাবে সেগুলো কি করেছি না করেছি। কিন্তু মাঝখানে একটু আমরা চা খেয়ে নিয়েছিলাম। এবার দেখো আজকের পার্টটা এখানেই শেষ করে দেব। তোমরা পরের পার্টটা দেখার জন্য বেলের নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলেই চলে যাবে পরের পার্টটা। আর যারা দেখছো তারা একটা করে সাবস্ক্রাইব করো। আজকের পর্বে তোমরা দেখলে যে আমি রান্নাটা কমপ্লিট করলাম। আর গত দিনের পর্ব থেকে আজকের পর্ব পর্যন্ত তোমরা শুধু দেখলে যে আমি মানে কি রান্না কিভাবে করলাম, সেই রান্নাটা তোমরা পুরোটা দেখলে। রান্নাটাই পুরোটা আমি এই দুটো পর্ব ধরে শেয়ার করলাম। আর সেলিব্রেশন যেটা হবে, যে মানে অনুষ্ঠানটুকু যেটুকু সেটুকু মানে পরের পার্টে আমি দেব। তা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে। অবশ্যই পরের পার্টটা যেন অবশ্যই দেখতে ভুলো না। আর এই পার্টের ভেতরে খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি আছে, সেগুলো একটু দেখে নিও তোমরা। আজকে আসছি তাহলে।